আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুক্তফ্রন্টের নেতারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বেলা 11:15টার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাক্ষাৎকালে খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে শোক ও সমবেদনা জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়। পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা জুনায়েদ আল হাবিবি, আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান। সাক্ষাৎ করেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের নেতারাও। সাক্ষাৎ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা, এই যে সংস্কার পর্ব শেষ করা, অর্থাৎ নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়ন, এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য, যুগপৎ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকব। কার্যালয়ে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের পাঠানো শোকবাণী গ্রহণ করেন তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নিতে বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার বগুড়ায় রাত্রি যাপন করবেন এবং সোমবার বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে ইউএসডি-এর এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামের পক্ষে এই জনমত 19%। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েশনস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জনমত জরিপ চালায়। সোমবার বিকেলে রাজধানী ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। বলেন, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপটি করা হয়। খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ১৯ জন পদধারী নেতা সহ ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিকেলে খাগড়াছড়ির আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রূপালী ত্রিপুরা, জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিন সহ জেলা কমিটির মোট ১৯ জন পদধারী নেতা। আমাদের দলকে শক্তিশালী করবেন এবং আমাদের দলের সৌন্দর্য বৃদ্ধি করবেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার স্মরণ সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে পেছনে টেনে নেওয়ার চক্রান্ত আছে, ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। রুদ্র রফিকের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। এতে যোগ দেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি নেতারা। বেগম জিয়ার স্মরণে 1 মিনিটের নীরবতা দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। এরপর কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা হয়। সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে বেগম জিয়ার অবদান তুলে ধরেন। তিনি একদিকে ধনী, একদিকে দরিদ্র, তিনি কারো কথা ভুলে যাননি এবং সবাইকে নিয়ে সকলের উন্নয়নে, সামগ্রিক উন্নয়নের পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%। ওই ধারা অব্যাহত থাকলে মেবি উই শুড বি গ্রোয়িং অ্যাট ডাবল ডিজিট টুডে, হয়তো ওই ধারা অব্যাহত থাকে নাই, আমরা গর্তে পড়ে গেছি, এখন গর্ত থেকে আমাদেরকে উঠে আসতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোক শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাবে তার দল। তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নীতি অনুসরণ করে দেশ গড়তে চায় বিএনপি। একাধারে তিনি ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, একই সঙ্গে তিনি ছিলেন আবার গোটা জাতির নেত্রী। রুদ্র রফিক, RTV, ঢাকা। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাদের অভিযোগ, নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। বেগম জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলেও অভিযোগ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের আরেকটি রিপোর্ট। মৃত্যুর ৬ষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে জনতার ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। নেতারা জানান, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। দেশনেত্রী 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয় না, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে। বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি। তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। শহীদ জিয়া মাইনাস হওয়ার পরেও এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে স্পষ্টভাবে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে হারিয়ে জনগণের অভিভাবক হারিয়েছে। বেগম জিয়ার আদর্শ ধারণ করে তার পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। এদিন ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে সই করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এদিকে ইসি সচিব জানিয়েছেন, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ছাড়াও বৈধ প্রার্থীদের চ্যালেঞ্জ করেও আপিল করা যাবে। আপিলের প্রথম দিন 42 জন প্রার্থী আপিল করেছেন বলে জানান ইসি। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আপিলকারীরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সোমবার সকাল থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল করার সুযোগ। নির্বাচন কমিশন ভবনে 10 অঞ্চলকে ভাগ করে 10টি বুথের মধ্যে দিয়ে এ আবেদন নেওয়া হচ্ছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত করা যাবে এই আপিল আবেদন। নানা চাপের মধ্যে দিয়ে সঠিক যাচাই বাছাই না করে প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। যে 1% আমরা জমা দিছি, 10 জনের যে চেকিংয়ে পাঠাইছিল তারা 8 জনকে তারা বলছে যে তারা বলে আসলে এই কথা সঠিক না। এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। একজন রিটার্নিং কর্মকর্তার রুমে যদি একজন প্রার্থী নিরাপদ ফিল না করেন, তাহলে তিনি মাঠে ঘাটে তিনি কিভাবে নিরাপত্তা ফিল করবেন? এদিকে আপিল বুথ পরিদর্শন করে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নানা কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সেই সংক্ষুব্ধের কারণ উল্লেখ করে আপিল করলে সেটা পর্যালোচনা করা হবে। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি। দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন, আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, দেশে নির্বাচন উপযোগী সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। রবিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে 1824 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। বাতিল হয়েছে 726 জন প্রার্থীর মনোনয়ন। এই বাতিলের হার মোট প্রার্থীর 28%। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হয়। দলটির দাবি, প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা চালানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণী তথ্য পেলে তা পরীক্ষা করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে দুদক সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের নবনির্বাচিত সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয়। দুদকের নতুন গেজেট আপোষের বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ সময় র্যাকের নবনির্বাচিত নেতাদের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আমরা যখন যেখানে দরকার সেখানে কথা বলবো, অসুবিধা কি আছে? আমরা তো বললাম দুর্নীতির সাথে আপোষ নাই, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় না। 2 নম্বর, আমরা কোনো কমিটি করব কিনা আমাদের সময়, আমরা অপেক্ষা করছি আরো কিছু সময় যাক, তার মধ্যে আমাদের যে কার্যক্রম গ্রহণ করতে হবে। কমিটি মানেই তো এই না যে বাংলাদেশে অধিকাংশ কমিটি কমিশন শেষ পর্যন্ত কোনো কাজ করে নাই। কাজে আপনাদের দেখা দরকার আমরা কাজ করি কিনা, সেটুকু আমরা আশ্বাস দিচ্ছি, আমরা কাজ করব। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করতে চাইবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোতে যেন ফ্যাসিস্ট ঢুকে নাশকতা না করতে পারে সেজন্য দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা। দ্রুত হাদির মামলার চার্জশিট দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদে হাদির হত্যার বিচার শেষ করা হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের
এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। প্রায় 25% গুমের ঘটনায় র্যাব জড়িত, পুলিশ জড়িত 23%। অভিযোগ রয়েছে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর বিরুদ্ধেও। প্রধান উপদেষ্টার দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার একদিন পর সোমবার গুলশানে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় গুম সংক্রান্ত কমিশন। সে সময় কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের 1569টি অভিযোগ কমিশনে সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া গুম হওয়া 36 জনের লাশ উদ্ধার করা হয়েছে। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। কারামুক্ত হয়েছেন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি। দুপুরে গাজীপুর জেলা জজ আদালত 1 তার রিমান্ড মঞ্জুর করেন। তবে সন্ধ্যায় তার রিমান্ড চাওয়া হলেও অতিরিক্ত জেলা দায়রা জজ 1 এর বিচারক অমিত কুমার দে তাকে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভির আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল। এর আগে নিম্ন আদালতে তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছিল। এদিকে তার বয়স নিয়ে আদালতে ভুল তথ্য দেওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করেছে আদালত। সুরভিকে একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়িত করছে এবং আজকে মিথ্যা মামলায় সে দীর্ঘদিন কারাভোগ করছে এবং এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এক আদেশের বিরুদ্ধে রিভিশন করেছি এবং জামিন চেয়েছি। বিজ্ঞ উচ্চ আদালত আমাদের রিভিশন মঞ্জুর করে এই 4 সপ্তাহের একটা অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন। বাংলাদেশে আইপিএল এর সব ধরনের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশ জারি করে নিষেধাজ্ঞা দেয়। এদিকে সম্প্রচার বন্ধের বিষয়টিকে সমর্থন জানিয়েছে বিসিবি। এছাড়া বিশ্বকাপে ভারতে খেলতে না চাওয়ার বিষয়টি নিয়ে বিসিবির সাথে আইসিসি মিটিং করবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे। One of their player মুস্তাফিজুর রহমান। ভারতীয় উগ্রবাদীদের চাপে 9 কোটি 20 লাখ রুপির মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ যে এতটা হার্ড লাইনে যাবে সেটা হয়তো ভারতীয়রাও চিন্তা করেনি। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর এবার আইপিএল সম্প্রচারেও নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশ জারি করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়, যা সন্তুষ্ট করেছে এদেশের জনগণ থেকে শুরু করে বিসিবি কর্তাদেরও। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। এটা ঠিক যে আমরা যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি। এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হলে উলটপালট করতে হবে পুরো টুর্নামেন্টকেই। সূচি থেকে শুরু করে গ্রুপগুলোতেও আনতে হতে পারে পরিবর্তন। বিষয়টি নিয়ে তাই বিসিবির সাথে মিটিংয়ে বসবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করব। আইসিসির ভাবনায় যাই থাকুক, বিসিবি পরিচালক পাইলট মনে করেন নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। যতটুকু বেস্ট করা যায় বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কী করছে, আইসিসি কী করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতেই যখন হিমশিম খেতে হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডকে, সেখানে বিসিবির মতে পুরো দলকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে না বিসিবি। রাফি আমিন, আরটিভি, ঢাকা। 5 ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামিক ব্যাংক প্রথম 2 দিনে 107 কোটি টাকা গ্রাহককে ফেরত দিয়েছে। একই সঙ্গে ডিপোজিট হয়েছে 44 কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। নতুন ব্যাংক থেকে কারো চাকরি যাবে না উল্লেখ করে তিনি বলেন, ফরেনসিক রিপোর্টের মাধ্যমে অনিয়মে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ সময় বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন গভর্নর। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।